ভিয়েতনামে হোচিমিন সিটিতে আজ আমাদের তৃতীয় দিন। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আজ আমাদের গন্তব্য কোচি টানেল। এই জায়গাটা শহর থেকে একটু দূরে। ভিয়েতনামের যুদ্ধের সময় এই জঙ্গল থেকেই ওনারা যুদ্ধ করতেন। ভিয়েতনাম স্বাধীন হওয়ার পরে দুভাগে ভাগ হয়ে যায়, নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনাম। নর্থ ভিয়েতনামিরা ছিল কমিউনিস্ট, যাদেরকে নেতৃত্ব দিতেন হোচিমিন, আর সাউথ ভিয়েতনামরা ছিলেন নন কমিউনিস্ট। তাই 1967 নাগাদ দুই প্রান্তের মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয়। নর্থ ভিয়েতনামিদের সাপোর্ট করে চায়না, আর সাউথ ভিয়েতনামিদের সাপোর্ট করে আমেরিকা। হোচিমিন তাদের যুদ্ধের জন্য শহর থেকে বেশ কিছুটা দূরে এই জঙ্গলে ভরা জায়গাটাকেই বেছে নেয়। এই পাহাড় জঙ্গলে ঘেরা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিয়ে বড় হয়েছে এখানকার আঞ্চলিক মানুষ। কিন্তু এই রকম একটি প্রতিকূল জায়গায় আমেরিকান সৈনিকরা যুদ্ধ করে অভ্যস্ত নয়, সেটা ভিয়েতনামি সৈনিকরা খুব ভালো করেই জানত। বহু সাধারণ মানুষও এই যুদ্ধে যোগদান করেছিলেন, এমনকি মহিলা পুরুষ নির্বিশেষে। কি কি কৌশল ব্যবহার করে এই ভিয়েতনামি সৈনিকরা আমেরিকান সৈনিকদের ফাঁদে ফেলত, সেটাই আজ আমাদের এনারা দেখাবেন। এই যে ঢিপি মতন জায়গাটা আমাদের ট্যুর গাইড দেখাচ্ছে, এটি হলো ভেন্টিলেশন। এইরকম হাজার হাজার ভেন্টিলেশন ছড়িয়ে আছে এই গোটা জঙ্গল জুড়ে। ভিয়েতনামি সৈনিকরা যুদ্ধের সময় যখন বহু দিন ধরে টানেল বা সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থাকতেন, তখন যাতে তাদের নিঃশ্বাস নেওয়ার কোনো অসুবিধে না হয়, তার জন্যই এই ব্যবস্থা। আর এখন যেহেতু বহু পর্যটক এখানে আসেন আর এই ভেন্টিলেশনগুলোর ওপর পা দিয়ে ছবি তোলেন, তাই এগুলোর যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এর ওপরে সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের সময় ভিয়েতনামি সৈনিকরা দু ধরনের পোশাক ব্যবহার করতেন। দিনের বেলা ব্যবহার করতেন সবুজ পোশাক, আর রাতের বেলা ব্যবহার করতেন কালো পোশাক। সবুজ পোশাক পরে থাকলে জঙ্গলে খুব ভালো করে মানুষ চেনা যায় না, তাই শত্রুপক্ষ এলে খুব সহজে এনাদেরকে দেখতে পেতেন না, তাই জন্যই এই ব্যবস্থা। আর রাতের অন্ধকারে কালো পোশাক পরলে তো অন্ধকারের মধ্যেই মিশে যেতেন, সেই জন্য এই দুটো রঙকে বেছে নিয়েছিলেন ভিয়েতনামি সৈনিকরা। এই সৈনিকদের পায়ে যেই জুতো আপনারা দেখছেন, এইগুলো টায়ার কেটে বানানো। আমেরিকান সৈনিকরা ব্যবহার করতেন বুট, আর বুটের এক ধরনের গন্ধ হয়, কিন্তু এই টায়ার কেটে পরা জুতোর কোনো গন্ধই হয় না। তাই জুতোর কোনো রকম গন্ধ পেলে ভিয়েতনামের সেনারা সজাগ হয়ে যেতেন। তখনই তারা বুঝে যেতেন যে আমেরিকান সৈনিকরা তাদের আক্রমণ করতে আসছে। When they live together in one room for a long time enough, they used to each other's smell. Whenever they found out the strange, the new smell, that must be the enemies. Okay, ready to fight. That was one of the best thing for using sandals like this in the wartime. এখন আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে প্রবেশ করে টানেলের সামনে যাচ্ছি। আর এই যে বড় বড় গর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়নি। যুদ্ধের সময় আমেরিকান সৈনিকরা বহু বোমা বর্ষণ করেন, আর যেই সমস্ত জায়গায় বোমা পড়েছিল সেই সমস্ত জায়গাতেই এরকম গর্ত হয়ে রয়েছে। ইতিহাস বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা বোমা বর্ষণ করা হয়েছিল, তার থেকে বহু গুণ বেশি বোমা বর্ষণ করা হয়েছিল এই ভিয়েতনাম ওয়ারের সময়। Today are the real ones from the wartime. The tunnels. Only
only the size is different, but the location of the tunnel are the real one. Location of the entrance. সত্যি এত ছোট এই টানেলগুলো যেখানে আমরা কিছুক্ষণের জন্য ঢুকতেই পারছি না। আর ভাবুন তো, এখানকার সৈনিকরা দিনের পর দিন কত কষ্ট করে এখানে থাকতেন। এইটা হলো এক ধরনের ট্র্যাপ। এর ভেতরে লক্ষ্য করে দেখুন, কাঁটা দেওয়া আছে। চলার পথেই এটা ঘাস পাতা দিয়ে ঢেকে দেওয়া থাকতো, আর শত্রুপক্ষ এলেই এখানে পড়ে যেতেন। এইটা হলো আরেকটি টানেল। ভিতরটা দেখুন, একদম অন্ধকার, একটুও আলো নেই। ওই যে সবাই ঢুকছে মাথা নিচু করে। কয়েক সেকেন্ড ঢুকেই মনে হচ্ছিল যেন দমটা আটকে যাচ্ছে। Okay, congratulations! Finally, you experienced the tunnel. Alright, you see, we have doctors, we have nurses, we have the patients over there. And It's probably all right. Yeah. Oh well. Very enjoyable. and then whenever one or two others they get tired, they would change. যখন কোনো সৈনিক অসুস্থ হয়ে পড়তেন, Any of them তখন will এইখানে try to তাদের grab চিকিৎসা another, করা হতো। and the whole team would reach 10 meters, 30 meters, 50 meters, all on the same way. There's two ways under there, you don't know which way to go. Oh really? Yeah. You could not follow the guide? He left, he waited. Oh, you are a real soldier. But finally you found the right way. Yeah. Yeah, you stay here. For us to try. This way is out. That's like, which way? Over here. Oh, my bag. Boba milk, the pearl in the boba milk is from this one. But now we don't eat the starch, we eat so if you only eat tapioca, very bland, like no medication all time. কি খাচ্ছ তুমি বলে দাও একটু। দিস ইজ টাপিওকা। ওকে, এটাকে মানে ভিয়েতনাম ওয়ারে সোলজাররা সার্ভাইভ করতো, তা সেই ফিলটা আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে খাওয়াচ্ছে। কিরকম লাগছে তোমার? ইটস কমপ্লিটলি টেস্টলেস, মানে এটা খেতে মানে কাঁচকলা আলু মিক্স একটা টাইপের খেতে লাগে। কাঁচকলা ভালো খেতে, টেস্ট থাকে। বাট এটাও টেস্ট নেই। আর ওদেরকে জিজ্ঞেস করি। খাওয়ার জন্য একটা নুন নাকি দিয়েছে, বাদাম হোয়াটএভার। আপনাদের তো আগেই বললাম যে যুদ্ধের সময় ওনারা টায়ার কেটে স্যান্ডেল বানাতেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওনারা এই জুতোটি উল্টো করে পরতেন, অর্থাৎ সামনের দিকটা পিছনের দিক করে আর পিছনের দিকটা সামনের দিক করে। এরও অবশ্য একটা কারণ ছিল। যখন এই রকম উল্টো জুতো পরে ওনারা সামনের দিকে এগোতেন, তখন জুতোর ছাপ দেখে মনে হতো যে ওনারা পিছন দিকে গেছেন। তাই এই রকম ছাপ দেখে আমেরিকান সৈনিকরা ধরতেই পারত না ওনাদের আসল গন্তব্য। সত্যি এই ইতিহাস শুনে মনে হচ্ছিল যেন তখনকার সৈনিকরা এত বুদ্ধি রাখতেন, যা হয়তো আমরা এখনো ভাবতেই পারি না। এখানে আরও বিভিন্ন ধরনের যুদ্ধের ট্র্যাপ উনি আমাদের দেখাচ্ছিলেন। এই ট্র্যাপগুলো জঙ্গলের মাঝখানে মাঝখানে থাকতো, আর এখানকার স্থানীয় সৈনিকরা তো জানতো যে কোথায় কোথায় এরকম ফাঁদ পাতা আছে। কিন্তু যখন বাইরে থেকে শত্রু আসতো, তখন অজান্তেই তারা এই ট্র্যাপে পড়ে যেত। আর এই ট্র্যাপটি লাগানো থাকতো বাড়ির দরজার পিছনে, আর যখন বহিরাগত সৈনিক বাইরে থেকে হঠাৎ আক্রমণ করতে আসতেন, তখনই তারা পড়তেন এই ট্র্যাপে।
আমাদের কোচি টানেল ঘোরা অলমোস্ট কমপ্লিট। এবার আমরা যাব শুটিং স্পটে। তো ওখানে হচ্ছে বন্দুক দিয়ে শ্যুট করতে পারবে, কিন্তু গুলি কিনতে হবে নিজেদের টাকায়। একটা গুলি কেনা যাবে না, একবারে 12টা মতো গুলি কিনতে হবে। আমরা সেটা করব না, বাট যারা করবে সেখান থেকে দেখতে পারবো আমরা। ওখানে একটা গ্যালারি আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো। তো সেটাই আমরা দেখব। কিছুক্ষণ ওয়েট করছি এখানে, দেন বাসে উঠে যাব। এখান থেকে 3 মিনিট মতো লাগবে বাসে যেতে শুটিং পয়েন্টে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি শুটিং স্পটে, আর এখন যাচ্ছি গ্যালারিতে। যেখান থেকে শ্যুট করা হবে গ্যালারিতে বসে পুরো জায়গাটা দেখা যাবে। The handicapped people, the victim of Agent Orange from the wartime. To know more detail about this kind of fencing, we have a local staff. She's working here. She'll be the one who take you on to go inside, show you step by step how. দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা বোম্বিং করা হয়েছিল তার থেকে নাকি কয়েক গুণ বেশি বোম্বিং করা হয়েছিল এই ভিয়েতনামে। আর এর ফল অনুসারে এখনও ভিয়েতনামের বেশ কিছু জায়গায় হ্যান্ডিক্যাপ মানুষ জন্মায়। তাই এই সমস্ত মানুষরা ডিমের খোলা, ঝিনুকের টুকরো দিয়ে তৈরি করেন খুব সুন্দর সুন্দর ছবি, আর এগুলো তারা বিক্রিও করেন। পাশেই একটা শোরুম ছিল, সেইখানে এনাদের পেন্টিং বিক্রি হচ্ছিল। আর ওগুলো যদি কেউ কেনে তাহলে তার 70% যায় এনাদের খাতে। এত ধৈর্য ধরে নিখুঁত কাজ ওনারা করে চলেছেন, এটা সত্যি দেখার মতন। আর পেন্টিংগুলো দেখুন কত সুন্দর, তাই না? এই জায়গাটা ঘোরার পরই আমরা ফিরে যাব। এইখানেই বিক্রি হচ্ছিল ওনাদের পেন্টিংগুলো। হোচিমিন শহরে আমরা চলে এসেছি। যেই হোটেলে আমরা আছি তার আশেপাশেই দেখলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওখানেই অর্ডার দিলাম একটা খিচুড়ি আর একটা পোলাও। যদিও বুঝতে পারছিলাম না যে খাবারটা কেমন হবে, কিন্তু খেয়ে দেখলাম খারাপ নয়, বেশ ভালোই। রাত হতে এখনও অনেকটা দেরি, তাই ভাবলাম হোটেলে আর ঢুকবো না। ঘুরতেই যখন এসছি তখন নাইট স্ট্রিটটা আর একবার ঘুরেই আসি। হোচিমিন শহরের নাইট স্ট্রিটটা কেমন সেইটা আপনাদের দেখাবো আমার পরবর্তী ব্লগে। আজকের মতো আসি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।